গত বছর রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% মেটানোর অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল আদালত, কিন্তু রাজ্য সরকারের তরফে প্রবল আপত্তি জানিয়ে বলা হয়েছিল বকেয়া ডিএ মেটাতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে, যাতে রাজ্য সরকারের টান পড়বে। এরপর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা হয় ডিএ মামলার রায় আসে, তারপরেই আমাদের পথ চলা শুরু হয়েছে। এই পথ চলার মধ্যে দিয়ে এই মঞ্চের সূচনা হয় এবং দীর্ঘদিন থেকে আমরা অনশন থেকে শুরু করে সমস্ত কিছু আমরা করে গেছি। সরকার, দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য যে গণতান্ত্রিক ব্যবস্থাতে কোন আন্দোলনকে তারা মূল্য আজ পর্যন্ত কোনোদিন দেননি, আমাদের ক্ষেত্রেও সেটা দেননি। আমাদের আন্দোলনের চাপে পড়ে 2019 থেকে 2022 পর্যন্ত ফ্রিজ হয়ে থাকা ডিএ এর চাকা কিছুটা ঘুরতে শুরু করেছিল, কিন্তু সেটা পুরোটা আদায় হয়নি। এখানে প্রসঙ্গত বলে রাখি যে রায় এসেছে, সেই রায় সেই পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই বকেয়া মহার্ঘ ভাতা এর সাথে বর্তমান বকেয়া আজকে যে লড়াই রায় এসেছে, আমরা প্রথমেই সমস্ত মামলাকারী আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারল এবং মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ কনফেডারেশন অফ স্টেট পরিষদ, ইউনিটি ফোরাম, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মামলাতে ঢুকেছিলাম তাদের হাতকে শক্ত করার জন্য। আমরা ভারতবর্ষের বিখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়াম স্যারকে নিয়েছিলাম। তার সওয়াল জবাব আপনারা শুনেছেন এবং এটা প্রমাণ হলো যে কর্মচারীদের অত আর্থিক সক্ষমতা না থাকলেও আমাদের মামলাতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সমস্ত সিনিয়র আইনজীবীদেরকে নামিয়েছিলেন আমাদের বিপক্ষে, কিন্তু কর্মচারীদের যে লড়াই, যে অধিকার, সে অধিকারকে তারা খণ্ডন করতে পারেননি এবং জয় আটকাতে পারেননি। নিম্নতর আদালতে যেভাবে আমাদের জয় ধারাবাহিকতা বজায় থেকেছে, এখানেও তাই হয়েছে। এবং আমরা এরই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি রাজ্যের বিরোধী দলনেতাকে, যেভাবে উনি নিজে ব্যক্তিগত উদ্যোগে পরমজিৎ সিং পাটোয়ারিয়া জিকে দিনের পর দিন দান করিয়েছেন। আমরা জানাচ্ছি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, বিনা পয়সায় কর্মচারীদের হয়ে লড়াই করে গেছেন দীর্ঘদিন। আজকে 25% দেওয়ার অর্ডার কিন্তু হয়েছিল, রাজ্য সরকার সেটাকে মানেনি। আমরা কন্টেম্প্ট করেছিলাম এবং কন্টেম্প্টের শুনানি না করে রাজ্য সরকার বলেছিল, সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আমরা মূল মামলার শুনানি করে নিচ্ছি। আজকে মূল মামলা রায় বেরোলো প্রায় 4 মাস হতে চলল, সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে। বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে 25% কে না দেওয়ার সাহস দিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনারদের পক্ষ থেকে পরিষ্কার জানায় যে এই ভোটের মুখে এই রায় যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয়, তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবেন আপনি, আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো, একটু কথা দিলাম। আমরা রায়ের নতুন করে বিশ্লেষণে কিছু যাচ্ছি না, আপনারা তার দেখিয়েছেন, বিশ্লেষণ করেছেন আপনাদের মতো করে। এখানে কিন্তু কোথাও সুপ্রিম কোর্ট বলেনি যে ডিএটা আইন স্বীকৃত অধিকারের মধ্যে নয়। মৌলিক অধিকার নিয়ে অনেকে বলছেন, ডিএটাকে মৌলিক অধিকার বলে কিন্তু কোনো সময়ই আমরা বলিনি। আমরা বলেছি যে লিগ্যালি এনফোর্সেবল রাইট, অর্থাৎ আইন স্বীকৃত অধিকার, এবং এই কথাটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে। ডিএ কর্মচারীদের আইন স্বীকৃত অধিকার, এটা প্রতিষ্ঠিত হবে এবং এর রায়ের প্রভাব গোটা ভারতবর্ষ জুড়েই পড়বে, এটুকু বলে রাখি। সুপ্রিম কোর্টের যে কোনো প্রেসিডেন্ট সেটা ল অফ দ্য ল্যান্ড হয়, এটার অন্য কোনো কিছুর মানে হয় না। সুতরাং আর বাকি 75%-এর জন্য একটা 3 সদস্যের কমিটি কনস্টিটিউট করা হয়েছে, 4 সদস্যের কমিটি, তারা রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15ই মের মধ্যে একটা রিপোর্ট দেবেন সুপ্রিম কোর্টে, এবং আগামী 15ই মে আমাদের সুপ্রিম কোর্টে আবার এটা শুনানি হবে। এটা কিন্তু কবে দিতে হবে সেইটুকু নিয়ে শুনানি, দিতে যে হবে সেটুকু নিশ্চিত থাকতে পারেন, কিন্তু কত কিস্তিতে দিতে হবে সেটা পরবর্তী ক্ষেত্রে ঠিক হবে। এই রায় কি
এই লড়াই কি শুধুমাত্র কর্মচারীদের ডিএ পাওয়ার লড়াই ছিল? আমরা বলছি যে না, এটা রাজ্যবাসীর জন্য বক্তব্য আমাদের। এই লড়াইটা এই রাজ্যের সমস্ত খেটে খাওয়া মানুষের সঠিক পাবেন কিনা, সব থেকে কম ডিপেন্ড বলে কর্মচারীরা এবং পেনশনাররা, স্থায়ী কর্মচারীদের বেতন দেশের মধ্যে সব থেকে নিম্ন ছিল। তারই সাথে পাল্লা দিয়ে এই রাজ্যের প্রত্যেকটা স্তরের খেটে খাওয়া মানুষ, তিনি কলকারখানায় কাজ করান হোক, ইটভাটাতে কাজ করা শ্রমিক হোক, ধান পোতার শ্রমিক হোক, রাজমিস্ত্রি হন অথবা রাজমিস্ত্রির যোগানদার, প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাবে আসাম বলুন, বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন বা উড়িষ্যা বলুন, প্রত্যেকটা জায়গার থেকে তাদের বেতনটা হচ্ছে এখানে অর্ধেক। তার কারণটা অন্য কিচ্ছু নয়, এই যে রাজ্যগুলোর কথা বললাম, এই সমস্ত রাজ্যের স্থায়ী কর্মচারীদের থেকে ঠিক অর্ধেক বেতনে কাজ করেন এই রাজ্যের স্থায়ী কর্মচারী পেনশনাররাও। তারই সাথে পাল্লা দিয়ে এটা নির্ধারিত হয়েছে। ব্যবসায়ীদের জন্য বক্তব্য যে এই টাকা যদি রাজ্যের কর্মচারীদের কাছে আসে, কর্মচারীদেরকে দিয়ে দেওয়া হয় তাদের ক্রয় ক্ষমতাকে ঠিক জায়গায় রাখার জন্য। সুতরাং ক্রয় তারা করবেন কোথা থেকে? না, বাজার থেকে। বাজারে গেলে পরে সেই টাকাটা যাবে কাদের কাছে? ব্যবসায়ীদের কাছে। সুতরাং পেনশনারদের বিষয় নয়, এর স্থায়ী সম্পর্ক, সরাসরি যোগাযোগ রাজ্যের সমস্ত স্তরের মানুষের সাথে আছে। তারই সূত্র ধরে গত অর্থবর্ষে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় বাজেটে আইটির স্ল্যাব বাড়ানো হয়েছে, বিভিন্ন ধরনের কর ছাড় দেওয়া হয়েছে, যাতে মানুষের কাছে নগদের যোগান আছে। আমাদের রাজ্যের অর্থনীতি ধসে পড়ার আরেকটা বড় কারণ যে মানুষের কাছে অর্থের যোগান নেই। এই রাজ্যের কর্মচারী, পেনশনার, অস্থায়ী কর্মচারী, তাদের সমস্ত রকম ভাবে শোষণ চলছে। সেই শোষণের বিরুদ্ধে সেই লড়াইটা বাঙালি অস্মিতার বা বাঙালি জাতিসত্তার সম্মানের জন্য লড়াই ছিল আমাদের, কর্মচারীদের ডিএর জন্য লড়াই ছিল। কর্মচারীরা যদি সঠিক মানের ডিএ পান, এই বাঙালি জাতি তার শ্রমের সঠিক পারিশ্রমিক পাবে, এটা আমরা মনে করি। এবং সেই লড়াই আদালতে প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে এই রাজ্যের কর্মচারীদের কাছে আমাদের আবেদন, সমস্ত রকম বিভেদ ভুলে আসুন। পথে না নামলে পরে কিন্তু এই রায়কে ইমপ্লিমেন্ট করানো যাবে না। আজকে অন্তর্বর্তী বাজেট 31শে মের মধ্যে 25% দেওয়ার কথা, এই বাজেটেই তার প্রভিশন থাকতে হবে 31শে মার্চের মধ্যে। এই থাকে যত দ্রুত সম্ভব সর্বশক্তি নিয়ে আপনাদেরকে সবাইকে পথে নামতে হবে। দূর থেকে বসে অন্য কেউ আদায় করে দেবে আমরা নেই। পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষকে বলছি যে যার যা দাবি দেওয়া আছে, এটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড এই রাজ্যে আন্দোলন করার। পথে নামুন। শুধু এসআইআরটা কোনো ইস্যু নয়, এসআইআরটাকে ইস্যু বানানো হয়েছে, এটা পদ্ধতি, নির্বাচন কমিশনের একটা পদ্ধতি। বাকি ইস্যুগুলো থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই জায়গাটাকে এত প্রকাশ করা হচ্ছে। রাজ্যের যে বেকারত্বের সমস্যা, শিক্ষা, স্বাস্থ্যের পরিকাঠামো ভেঙে পড়া, রাজ্যের সার্বিক পরিকাঠামো ভেঙে পড়া, এই সমস্ত কিছুগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই কাজ করা হয়েছে। আসুন সকলে মিলে লড়াই করি, এই রাজ্যটাকে সঠিক পথে ফেরাতে হবে, রাজ্যটাকে বাঁচাতে হবে। এবং সেই রাজ্য বাঁচানোর একটা লড়াইয়ের প্রথম জয় হলো সুপ্রিম কোর্টে। অতএব এই যে আজকে সুপ্রিম কোর্টের রায়, তাতে কত লক্ষ কর্মচারী এবং পেনশনার লাভবান হচ্ছে? আমরা কি করব সেটা তো মনে হয় প্রথমেই বললাম, যে কর্মচারীদেরকে নিয়ে যে আন্দোলন হবে। আপনারা দেখেছেন এই মঞ্চে যখন অনশন হয়েছে কতটা বেকায়দায় সরকার করেছে। আপনারা দেখেছেন যে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে বিগত 14 বছরে কাউকে ঢুকতে দেয়নি। আমরা মিছিল করেছি গোটা হরিশ মুখার্জি স্ট্রিটে, যখন মিছিল হয়েছে তখন মিছিল শেষ হয়নি। সেরকমই কিছু দেখবেন। আপনারা দেখেছেন যে নবান্নের বাস স্ট্যান্ডে কেউ বসতে পারেনি, আমরা 3 দিন ধরে বসে। আপনারা যা দেখবেন সেটা নতুন ইতিহাস হবে, কর্মচারী আন্দোলনের ইতিহাসে এবং রাজ্যের আন্দোলনের ইতিহাসে। এই রায় কত লক্ষ কর্মচারী এবং পেনশনার উপকৃত হচ্ছে আজকের রায়টা? মোটামুটি 12 লক্ষ স্থায়ী কর্মচারী এবং পেনশনার এর ফলে উপকৃত হবেন। এবং এর সাথে বলে রাখি যে এই যে ডিএ 1% ডিএ বাড়লে অস্থায়ী কর্মচারীদের দৈনিক মজুরিতে 6 টাকা বৃদ্ধি হয়, বুঝতে পেরেছেন? তাহলে এই যে 25%, আমার মনে হয় যে অস্থায়ী কর্মচারীদের জন্য আমাদের লড়াই জারি থাকবে। যে তাহলে ওই যে পিরিয়ডটা, সংশ্লিষ্ট যে সময়কাল, সেই সময়কালের মধ্যে অস্থায়ী কর্মচারীরা যে কম বেতন পেয়েছেন তাদেরও ইয়ে হওয়া উচিত। আর সর্বশেষে এটা দিয়ে শেষ করছি, মাননীয় সাংবাদিক বন্ধুদেরকে যেভাবে আপনারা পাশে থেকেছেন আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আপনাদের। আমরা কোনো দলীয় রাজনীতিতে বিলং করি না।
নিজেদের অধিকারের লড়াইটা নিজেরা লড়ছি, তার পাশে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন এটা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রেস মিডিয়ার ভূমিকা নিয়ে বিভিন্ন যে প্রশ্ন ওঠে সেই প্রশ্নগুলোকে খণ্ডন করার জন্য মনে হয় এই আন্দোলনে আপনাদের যে ভূমিকা সেটুকু যথেষ্ট। ভাস্করদা, আজকে যে রাজ্য বাজেট সেখানে কোনো রকম কোনো আশা রাখছেন আপনারা? দেখুন, মানে আশার তারাই করেন যখন দয়ার দানের ব্যাপার থাকে, এটা কোনো দয়ার দান নয়। আশা আবার কি? আশা উনি সুপ্রিম কোর্টের রায়কে মানবেন কিনা সেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে। গতকালকে উনি সুপ্রিম কোর্টে নিজে গিয়েছিলেন প্লিড করতে। যে প্রতিষ্ঠানে আপনি গেলেন সেই প্রতিষ্ঠানটার মান মর্যাদা আপনি রাখবেন কিনা সেটা আপনি ঠিক করবেন। যদি আপনি ঠিক না করেন বাকিটা তো আমরা বুঝে নেব, এটুকু বলে দিলাম। আপনাদের অনেকেই সংশয় প্রকাশ করছেন যে আগেরবার যেভাবে রাজ্য সরকার দেয়নি এবারও যদি না দেয়, সেই ক্ষেত্রে মানে রাজ্য সরকারের কাছে কি না দেওয়ার কোনো পথ খোলা থাকছে? আর যদি থাকে তাহলে আপনাদের কাছে কি পথ থাকছে? আমার মনে হয় এটা ফাইনাল ভার্ডিক্ট, তো এখানে আর না দেওয়ার কোনো জায়গা খোলা নেই, তাকে মানতেই হবে। আর আগের বার এটা অন্তর্বর্তী সময় ছিল, সুপ্রিম কোর্ট যেহেতু বললো যে অন্তর্বর্তী রায় মানেনি, আমরা পুন মামলা শুনানি করে দিচ্ছি। আপনারা দেখেছেন যে ধারাবাহিকভাবে শুনানি হয়ে সেই মামলার শুনানি শেষ হয়েছে। এবারে তার কোনো ব্যাপার নেই, এবারে ফাইনাল ভার্ডিক্ট যেহেতু এসেছে, এই রায় না মেনে এই সরকারের আর যাওয়ার কোনো রাস্তা নেই। আর আমরা বলে দিচ্ছি যে আর কোনো রাস্তা আমরা ছেড়েও রাখবো না। যেদিক দিয়ে এদিক দিয়ে পারাবার পথ উনি খুঁজবেন সেই সমস্ত রাস্তা আমরা বন্ধ করে রাখবো। আজকে তো এটা বলা হতেই পারে যে যখন পূর্ণাঙ্গ বাজেট আমরা পেশ করব নির্বাচন হয়ে যাবার পর, তখন আমরা এই বিষয়টা নিয়ে ভাববো। এখন রাজ্যের কাছে টাকা নেই, এর সাথে কোনো সম্পর্ক নেই। রাজ্যের টাকা না থাকার কথা তো সুপ্রিম কোর্ট খণ্ডন করিয়ে দিয়েছে, সুতরাং এই কথা বলতেও পারবে না। আর মানে 31শে মার্চের মধ্যেই তো এই যে অস্থায়ী বাজেট, আপনাদের শোনাচ্ছিলাম সংগ্রামী যৌথ অবশ্যই মঞ্চ। সেখানে আমরাও রিপোর্ট পেশ করবো বলে আমরা আশা করি যে কমিটি আমাদেরকেও সুযোগ দেবে। তার সাথে আমাদের তথ্যটা মিলিয়ে দেখুন, সরকারের কাছ থেকে নেওয়া তথ্য পেশ করবো এবং কেন্দ্র সরকারের বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে তাদের কাছ থেকে তথ্য কালেকশন করে আমরা তথ্যগুলোকে তাদের কাছে তুলে ধরবো। আমার মনে হয় না যে তারাও এরকম কিছু বলবেন যে রাজ্যের আর্থিক স্থিতি খুব খারাপ। রাজ্যের আর্থিক স্থিতি যদি খুব খারাপ হতো তাহলে ক্লাবগুলোকে এত কিছু দেওয়া যেত না। যেখানে মানে এই যে দানগুলো হয়েছে সেই দানগুলো কিন্তু কোনোটাই, পরিষ্কার করে বলি, কোনো প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট নয়। একটা রাজ্য সরকারের কাজ হচ্ছে প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট করা, যেখান থেকে তার কিছু ফেরত আসে। আমরা জানি যে পরিকাঠামো ক্ষেত্রে 1 টাকা ব্যয় করলে সেটা 3 টাকা হয়ে ঘুরে আসে। যেভাবে পরিকাঠামো বিহীন ক্ষেত্রগুলোতে বা পরিকাঠামো পরিকল্পনা এবং পরিকাঠামো বহির্ভূত জায়গাগুলোতে যেভাবে বিনিয়োগ হয়েছে বিগত 14 বছর ধরে, রাজ্যের আর্থিক স্বাস্থ্য যদি বা কিছুটা খারাপ হয়ে থাকে তার দায়িত্ব পরিকল্পনা বহির্ভূত কাজকর্ম। আমাদের অনুরোধ আছে। অনুরোধ